আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। কেউ একজন একটু কনফার্ম করবেন। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ওকে, আজকের কন্টেন্ট আমরা শুরু করি। আজকের ক্লাসে আমাদের নেটওয়ার্কিংয়ের বেসিক কিছু ডিভাইসের ইন্ট্রোডাকশন হবে। আমাদের বুট ক্যাম্পের টাইটেল ছিল নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস ফর এথিক্যাল হ্যাকার্স। আমরা পড়ার সময় মনোযোগটা থাকবে সম্পূর্ণ নেটওয়ার্কের দিকে। মনে হবে আপনি চিন্তা করবেন যে আপনি নেটওয়ার্কিং শিখতেছেন, আপনি হ্যাকার হওয়ার চিন্তা, সাইবার সিকিউরিটি, এগুলো সব ভুলে যান। ভুলে গিয়ে শুধু আপনি নেটওয়ার্কিং কিভাবে করতে হয় সেই জিনিসটার দিকে ফোকাস করবেন। আমি আপনাকে বলবো একটা ডিভাইস, একটা হার্ডওয়্যার বা একটা সফটওয়্যার নেটওয়ার্কিং রিলেটেড, এটা সম্পর্কে বলার সময় আমি আপনাকে বলে দিব যে এটা আমরা সাইবার সিকিউরিটির কোন পোর্শনে আমরা কাজে লাগাইতে পারি, এই ডিভাইসে কি কি অপশন আছে যেটা সাইবার সিকিউরিটিতে আমাদের কাজে লাগতে পারে। আপনারা এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সরাসরি আপনারা নেটওয়ার্কিংয়ের দিকে ফোকাস করবেন। সো আজকের যে ক্লাসটা, সেখানে আমরা নেটওয়ার্কিংটা কি অ্যাকচুয়ালি সেটা বোঝার চেষ্টা করব। নেটওয়ার্কিংয়ের কিছু বেসিক ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দুনিয়ার যেখানেই যান আপনি এই ডিভাইসগুলো পাবেনই। হয়তো এক এক ভেন্ডরেরটা এক এক ভেন্ডরের ডিভাইস এক এক ফরম্যাটে পাবেন। কোনোটা ভিএমএ পাবেন, ভার্চুয়াল হিসেবে পাবেন, ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স হিসেবে পাবেন, কোনোটা ফিজিক্যাল অ্যাপ্লায়েন্স হিসেবে পাবেন, কিন্তু এগুলো থাকবেই। সো এগুলো সম্পর্কে বেসিক আপনাকে জানতেই হবে। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব নেটওয়ার্কিংটা অ্যাকচুয়ালি কি। একেবারে সহজ ভাষায়, আমরা বইয়ের ভাষায় যাব না, আমরা গদবাদা নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যেভাবে নেটওয়ার্ক শিখে সেটাতেও যাব না। আমরা আসলে কিছু পারি না ধরে নিয়ে আমরা একেবারে বেসিক জেনেরিক সেন্টেন্সে, ওয়ার্ডে শেখার চেষ্টা করব, রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে শেখার চেষ্টা করব। ধরেন আপনারা দুজন বন্ধু আছেন, আপনার যে বন্ধু তার সাথে তো হঠাৎ করেই একটা সময়, মানে জন্মের পর থেকেই আপনি তারে চিনতেন না, একটা সময় হঠাৎ করেই পরিচয় হয়েছে, সামহাউ পরিচয় হয়েছে। দেন আপনাদের মধ্যে হয়তো সেম মেন্টালিটি থাকার কারণে কথাবার্তা শুরু হয়েছে, এরপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়েছে। এরপর আপনারা দ্বিতীয় পার্সনের যে বন্ধু, সেও আপনার হয়তো বন্ধু হয়ে গেছে, অথবা প্রথম পার্সনের বন্ধু সে হয়তো দ্বিতীয় পার্সনের বন্ধু হয়ে গেছে। সো বিষয়টা এরকম যে একজনের সাথে আরেকজনের কানেকশন বিল্ড আপ হয়েছে। এই জিনিসটাই অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে যে ছবিতে অ্যালাইস আছে, ববের সাথে যদি সে সরাসরি রিচ করতে পারে, কমিউনিকেট করতে পারে, তাহলে আমরা বলবো যে এই দুজনের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে, একটা নেটওয়ার্ক বিল্ড হয়েছে। বব আর জিমের মধ্যে যদি কমিউনিকেশন পসিবল হয়, তাহলে বলবো এইখানে একটা নেটওয়ার্ক বিল্ড হয়েছে। আবার জিম অ্যালাইসের মধ্যে যদি আবার একটা নেটওয়ার্ক বিল্ড হয়, আমরা বলবো এখানে তাদের কমিউনিকেশন হয়, তাহলে আমরা বলবো এইটা একটা নেটওয়ার্ক বিল্ড হয়েছে। এখন কিছু কিছু ক্ষেত্রে এমন হইতে পারে অ্যালাইস ববের ফ্রেন্ড, আবার জিম হচ্ছে ববের ফ্রেন্ড। এই অ্যালাইসের সাথে জিমের কোনো সম্পর্ক নাই সরাসরি। যেহেতু এই জিম আর অ্যালিস দুজনই ববের ফ্রেন্ড, সেহেতু জিম অ্যালিসের কাছে রিচ করতে পারবে ববের থ্রুতে। কিন্তু সেক্ষেত্রে কি আমরা বলবো এইটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, না এই পুরোটা একটা নেটওয়ার্ক? আমরা বলবো এইটা নেটওয়ার্কিংয়ের ভাষা, এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক। এই জিম
অ্যালিসকে রিচ করতে হলে তার নেটওয়ার্ক পাস হয়ে বব আর অ্যালিসের মধ্যে যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক হয়ে অ্যালিসের কাছে পৌঁছাইতে হবে। সহজ ভাষায় নেটওয়ার্ক আর সিম্পলি থিংস কানেক্টেড। যে কোনো বিষয় দুইটা জিনিস কানেক্টেড হইলে, কানেক্টেড বলতে এখানে কমিউনিকেশন করতে পারতে হবে, দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হইতে হবে। এরকম সিচুয়েশন যদি হয় তাহলেই আমরা বলবো এখানে একটা নেটওয়ার্ক। দুইয়ের বেশি হাজার হাজার থাকতে পারে, সেটা নিয়ে ইস্যু নেই, কিন্তু অ্যাটলিস্ট দুইটা ডিভাইস হইতে হবে। এই দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন যদি হয়, ডেটা যদি পাস করা যায়, তাহলেই আমরা বলবো নেটওয়ার্ক। আপনাদের এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোনো ইস্যু নেই। আমরা নেটওয়ার্ক বোঝার চেষ্টা করলাম, আমরা এখন একটু বোঝার চেষ্টা করব ইন্টারনেট কি। আমরা একটু আগে দেখলাম যে দুইটা ডিভাইস যদি কানেক্টেড থাকে, অর্থাৎ বা আমরা যে এক্সাম্পলটা দিয়ে দেখলাম, দুইজন মানুষ যদি কানেক্টেড হয়, তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ যদি তৈরি হয়, তখন তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়। সো ধরি আরেক জায়গায় তিনজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়েছে, তাহলে এটা একটা নেটওয়ার্ক। আবার আরেক জায়গায় আমরা দেখলাম যে চারজনের মধ্যে একটা নেটওয়ার্ক, একটা ফ্রেন্ডশিপ হয়েছে, একটা নেটওয়ার্ক দাঁড়াইছে। সো এইটা একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, এইটা একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, এইটা একটা আরেকটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি এটা একটা নেটওয়ার্ক না, এটা তিনটা নেটওয়ার্কের সমন্বয়ে একটা বড় নেটওয়ার্ক। এইটা চারটা নেটওয়ার্কের সমন্বয়ে একটা বড় নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্কগুলোকে যদি আমরা কানেক্ট করি নিজেদের মধ্যে, তাহলে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ নেটের মধ্যে, নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি। এইটা একটা নেটওয়ার্ক, এইটা আর একটা নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক অর্থাৎ মাল্টিপল নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি। আমরা আগের এক্সাম্পলে দেখতেছিলাম যে এইটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আরেকজন যদি কানেক্টেড হয় তখন বিষয়টা হয়ে যায় ইন্টারনেট। ইন্টারনেট অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে যে ইন্টারনেট বুঝি, এটা একটা হিউজ থিং, বিশাল বড়। আপনি আসলে কোনো সফটওয়্যার বা এরকম কোনো ডিজিটাল ডিভাইসের হেল্প ছাড়া নিজে কখনো ফাইন্ড আউট করতে পারবেন না ঠিক কী পরিমাণ ডিভাইস ইন্টারনেটে রান করে, কী পরিমাণ ডিভাইস ইন্টারনেটে আছে, কী পরিমাণ রিসোর্স ইন্টারনেটে আছে। সো দ্য meaning of internet is one giant network that consists of many small network within itself. আমরা বলতেছিলাম এই দুজনের মধ্যে যে কানেক্টিভিটি, এইটা ইটসেলফ একটা নেটওয়ার্ক। এই দুজনের মধ্যে একটা নেটওয়ার্ক, এই দুজনের মধ্যে একটা নেটওয়ার্ক, তারা তিনজন যদি একসাথে কানেক্টেড হয় তখন এই পুরাটাকে একটা ইন্টারনেট বলতে পারেন। আবার এর সাথে যদি আরেকজন এসে এখানে পারসন কানেক্টেড হয়, সেটাও এই ইন্টারনেটের একটা অংশ হয়ে যাবে। বুঝাইতে পারছি? রেসপন্স করবেন। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন, আপনি যদি নেটওয়ার্ক বুঝেন, ইন্টারনেট বুঝেন, আপনারা অলমোস্ট এখানকার যারা আছেন বেশিরভাগই বিউবিটি স্টুডেন্ট। আমার একটা কল আসছে, আমরা একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম জাকুব ভাই। হ্যাঁ ভাই, তো ক্লাসে। হ্যাঁ, অনলাইন ক্লাসে। হ্যাঁ, মানে আমি পড়াইতেছি। আমি শেষ করে আপনাকে ফোন করছি। আচ্ছা, সরি, কোথায় ছিলাম? আমরা বলতেছিলাম, ধরেন আপনাদের কম্পিউটার ল্যাবে একটা সুইচ আছে, সেখানে অনেকগুলো ডিভাইস, ডেস্কটপ কম্পিউটার কানেক্টেড আছে, সেখান থেকে আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। তো
তো এইটাকে কি আমরা ইন্টারনেট বলতে পারবো? আমরা যে এখানে বললাম মাল্টিপল ডিভাইস যদি কানেক্টেড হয় তখন আমরা একে ইন্টারনেট বলি। ল্যাবে যে সেটআপটা আছে এটাকে কি ইন্টারনেট আমরা বলতে পারবো? যদি বলতে পারি কেন বলতে পারবো, যদি বলতে না পারি কেন বলতে পারবো না ইন্টারনেট? একটু আমাকে বোঝানোর চেষ্টা করেন। আপনি ভুল অ্যান্সার দেন, কোনো ইস্যু নেই, আপনি ভুল বললেই আমি আপনার ভুলটা ঠিক করে দিব। কেউ বলতে পারবেন না? মানে আপনারা কি কেউ নেটওয়ার্কিং এর কোর্স করেন নাই, তাই তো? সম্ভবত বেশিরভাগই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট আপনারা। ভাইয়া আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করছি মাত্র, নেটওয়ার্কিং এর উপরে কোনো আইডিয়া নাই। আচ্ছা আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করাচ্ছে আপনাদেরকে? সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস। বেশ ভালোভাবে বুঝে নেবেন। কে পড়াচ্ছেন? নতুন একজন ফ্যাকাল্টি ছিল, উনি অর্ধেক করায় চলে গেছে, এখন আবার নতুন আরেকজন ফ্যাকাল্টি এসে শুরু করছে। এটা বেশ একটা সমস্যার কারণ হয়ে যায়, আপনি আসলে তার কাছ থেকে নিতে পারবেন না ফুল আউটপুটটা। তবে সি সি প্লাস প্লাস এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা যত বেশি সম্ভব বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি না বোঝেন, আপনি ওয়েব ডেভেলপার হন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, এটা আপনাকে খুব ভোগাবে। যত কষ্টই হোক এটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, দিন রাত যা যত পরিশ্রম করতে হয় বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনারা নেটওয়ার্কিং সম্পর্কে পড়ালেখা করেন নাই, সো জানেন না। কিন্তু আপনারা নিশ্চয়ই 520-এ আমাদের 520 নাম্বার রুমে যে ল্যাব আছে, কম্পিউটার ল্যাব, সেখানে এই একটা সুইচ আছে, একটা না কয়েকটা, বেশ কয়েকটা সুইচই আছে, ডিভাইস কানেক্টেড আছে, সেটা তো অবশ্যই দেখছেন। সো দেখে যদি থাকি, আমার কথার সাথে এখন কনফ্লিক্ট করতেছে না যে আমি বললাম যে জাস্ট কানেক্টেড হইলে ইন্টারনেট হয়ে যাবে, কিন্তু আমার শুধুমাত্র ওই ল্যাবে যে সেটআপটা সেটাকে তো আমরা ইন্টারনেট বলি না, তাই তো? আমরা আসলে ওটাকে জি। ইন্টারনেট বলি না, রিয়েল লাইফে আসলে ইন্টারনেট বলি না। কিন্তু সত্যিকার অর্থে আমরা এরকম অনেক সময় বিভিন্ন আম, খেলাধুলা হয় না দুইটা স্কুলের মাঝে, যে দুইটা স্কুলের মধ্যে কন্টেস্ট হবে বা একটা খেলা হবে, কে জিতবে, তখন ওই ক্রিকেট ম্যাচ হইলো বা ফুটবল ম্যাচ হইলো দুইটা স্কুলের মাঝে, তখন আমরা এই ম্যাচটাকে কি বলি? ইন্টার স্কুল টুর্নামেন্ট ক্রিকেট ম্যাচ বা সামথিং এরকম কিছু একটা বলি না? এই বিষয়টা এরকম। বিষয়টা হচ্ছে নেটওয়ার্ক, আপনার কাছে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা আরেকটা নেটওয়ার্কের সাথে গিয়ে কানেক্ট হইলো, অর্থাৎ ইন্টার কানেক্টিভিটি হইলো। যদি মাল্টিপল নেটওয়ার্ক ইন্টার কানেক্টিভিটির মাধ্যমে নিজেদের মধ্যে কানেক্ট হয় তখনই ইন্টারনেট। তবে রিয়েল লাইফে আমরা ইন্টারনেট সব জায়গায় বলি না। যেটা শুধুমাত্র পাবলিক আইপি দিয়ে রিচ করা যায়, পাবলিকের জন্য ওপেন থাকে, সেই পোর্শনটাকে আমরা ইন্টারনেট বলি। আর যেই পোর্শনটা পাবলিকের জন্য ওপেন থাকে না সেটাকে আমরা বলি ইন্ট্রানেট। এবং এই ইন্ট্রা ওয়ার্ডটাও আমরা আপনারা শুনে থাকবেন, যে আমরা বলতেছিলাম দুইটা স্কুলের মধ্যে যদি একটা ম্যাচ অনুষ্ঠিত হয় তখন আমরা বলি ইন্টার স্কুল কম্পিটিশন বা ইন্টার স্কুল টুর্নামেন্ট, সামথিং লাইক দ্যাট। কিন্তু একই স্কুলের দুইটা ক্লাস, ধরেন ক্লাস 9 আর ক্লাস 10-এর মধ্যে খেলা হইলো, তখন আমরা কি বলি? বলতে পারবেন? হ্যাঁ, তখন আমরা ইন্ট্রা স্কুল টুর্নামেন্ট, অর্থাৎ স্কুলের ভিতরেই যারা আছে, একই স্কুলের যে যে ক্লাসগুলো আছে তাদের মধ্যে হয়তো কম্পিটিশনটা হয়। সো আমাদের ল্যাবে যে সেটআপটা আছে সেটাকে আমরা বলবো ইন্ট্রানেট, নট ইন্টারনেট। ল্যাবের সেটআপটা কি? ইন্ট্রানেট। এইটা শুধুমাত্র ওই ল্যাবে যারা যারা আছে তারাই অ্যাক্সেস করতে পারবে, দুনিয়ার সবাই অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু ইন্টারনেটে আপনি যান, গুগল, গুগল ইন্টারনেটের একটা পোর্শন, ইউটিউব ইন্টারনেটের একটা পোর্শন, ফেসবুক ইন্টারনেটের একটা পোর্শন, আপনি চাইলেই সেখানে রিচ করতে পারবেন, তাই না? কিন্তু এমন একটা সার্ভিস আমাদের বিউবিটিতে আছে কি? না, বিউবিটিতে নাই। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল আমি দেখাবো একটু পরে, ইন্ট্রানেটের একটা এক্সাম্পল
আমাদের আছে, আমার অফিসের নেটওয়ার্ক। আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য একটু দেখাবো যে অ্যাক্সেস ইন্টারনেট থেকে করা যায় না, কিন্তু ইন্টারনাল নেটওয়ার্ক থেকে করা যায়। আমি যদি ভুলে যাই, আমাকে অ্যাটলিস্ট শেষের দিকে হইলেও একটু মনে করে দিবেন, আমি আপনাদেরকে এটা দেখাবো। আচ্ছা, পরের স্লাইডে যদি যাই, আমরা ইন্টারনেটের হিস্টোরিটা একটু জানতে চাচ্ছি। ইন্টারনেটের শুরুটা আসলে কিভাবে হয়েছিল। ইন্টারনেট, ধরেন এটা তো ইউএস এর ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। আপনি এই জায়গা থেকে কোনো একটা ট্রাফিক এই জায়গায় পাস করবেন, ট্রাফিক না, যে কোনো একটা ডেটা এইখান থেকে এখানে পাস করবেন, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আমি আপনাকে অ্যাকচুয়াল ঘটনাটা না বলে বোঝার জন্য জাস্ট শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। সো আরপানেট নামে তখন একটা প্রজেক্ট ছিল, মিলিটারির প্রজেক্ট, যেটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, যার উদ্দেশ্য ছিল ইউএসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কত দ্রুত অল্প সময়ের মধ্যে যেন মিলিটারি ইনফরমেশন পাস করা যায়। কারণ ধরেন হাতে হাতে বা গাড়ি দিয়ে, ট্রেন দিয়ে, মেল দিয়ে, এয়ারপ্লেন দিয়ে পাঠাইতে গেলে বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায়। সো তখন আমেরিকান ডিফেন্স ইন্ডাস্ট্রি 1969 সালে এরকম একটা প্রজেক্ট হাতে নেয়, এবং যে প্রজেক্ট, ওই প্রজেক্টের আন্ডারে আরপানেট নামে একটা প্রজেক্ট ছিল, সেটা 4টা ইউনিভার্সিটির মধ্যে ছিল, যারা 4টা ইউনিভার্সিটির 4টা লোকেশনের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করে, যে কানেক্টিভিটিটার মাধ্যমে তারা অ্যাকচুয়ালি ডাটা পাস করতে সক্ষম হয়। আমি জাস্ট বেসিক হিস্টোরিটা বলতেছি। এরপরে একটা সময় একেবারে 1969 সালে জাস্ট 4টা লোকেশনের মধ্যে এই এই প্রজেক্টটা কাজ করতেছিল, জাস্ট 4টা ইউনিভার্সিটির মধ্যে। 1982-তে এই 4টা লোকেশন থেকে বেড়ে আরও অনেকগুলো লোকেশনে এই প্রজেক্টটা এক্সপান্ড করা হয়। টেস্টিং ফেজে এই প্রজেক্টটা তখনও টেস্টিং ফেজে ছিল। আরপানেটের এই যে 1982 সালের একটা জিওগ্রাফিক ম্যাপ এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনি এসে দেখবেন বর্তমানে আমরা তো জাস্ট এই পোর্শনের ম্যাপটা দেখতেছিলাম, এখন আমরা একটা দেশের ম্যাপ দেখতেছি না, আমরা এখানে দেখতেছি পুরো পৃথিবীটা অ্যাকচুয়ালি কিভাবে কানেক্টেড সাবমেরিন কেবল দিয়ে। এই সাবমেরিন কেবলগুলো অ্যাকচুয়ালি আমাদের ফুল নেটওয়ার্কের ব্যাকগ্রাউন্ডে কাজ করে। এই নেটওয়ার্কটাই ব্যাকবোন। যতই আপনি বলেন ওই যে স্পেস এক্সের ইলন মাস্কের কি বলে স্টারলিংক, যতই বলেন আপনার স্যাটেলাইট আসুক, যা কিছু আসুক, দিন শেষে আপনার ডেটা এই ফাইবার অপটিক কেবল, এই কি বলে এটাকে, সাবমেরিন কেবল দিয়ে ট্রান্সফার হয়। ধরেন আপনি গ্রামীণ ফোনের সিম ইউজ করেন, গ্রামীণ ফোনের টাওয়ারের সাথে আপনার মোবাইল কানেক্টেড হয়। আলটিমেটলি আপনার মনে হইতে পারে আপনি তো ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়েছেন, যেটা একটা বিশাল ওয়াইফাই এরিয়া কাভারেজ আছে, তার মধ্যে কানেক্ট হয়েছেন, বা মোবাইলের নেটওয়ার্কে কানেক্ট হয়েছেন, কিন্তু আলটিমেটলি আপনি দেখবেন NTTN, এই শব্দগুলো নোট করে রাখতে পারেন, জাস্ট জানার জন্য একটু সার্চ করে রাখবেন। NTTN হচ্ছে একটা অর্গানাইজেশন যারা নেশন ওয়াইড এরকম ফাইবার অপটিক বিছায় রাখছে মাটির নিচে। এই ফাইবার অপটিক কেবলগুলো অ্যাকচুয়ালি এই টাওয়ারের সাথে কানেক্টেড। সো একটা ছোট এরিয়াতে আপনার মোবাইল হয়তো এই টাওয়ারের সাথে কানেক্টেড, কিন্তু এই ট্রাফিকটা এই এতটুক লোকেশনে ওয়েভ লেংথে যাচ্ছে, দেন টাওয়ার যখন রিসিভ করে তখন তারা আবার ফাইবার দিয়ে পাঠাচ্ছে। ফাইবার দিয়ে পাঠানোর একটা উদ্দেশ্য হলো এটা রিলায়েবল এবং খুব বেশি ফাস্ট। শুধুমাত্র ওয়েভ লেংথ দিয়ে যদি পাঠানো হতো এটা বেশ সময় সাপেক্ষ হতো, এবং ঝড় তুফান আসলে এই ওয়েভ লেংথ ঠিকঠাক কাজ করবে না। আপনারা আগে ডিশ লাইন আসার আগে যারা বিটিভি দেখছেন, মনে আছে কিনা, আমিও আসলে অত বেশি পাইনি, তবে দেখছি এন্টেনা ধরে ধরে ঘুরানো লাগতো, একটু পরপর এরকম এন্টেনা ছিল, একটু পরপর ওই জোরে বাতাস, গ্রামে জোরে বাতাস টাতাস আসলে এন্টেনা নাড়াচাড়া করতো আর টিভির সিগন্যাল চলে যেত, ঝিরঝির করতো। এটা ফেস করছেন? এটা ফেস করার মূল কারণই হলো কোনো একটা ভূ উপগ্রহ থেকে স্যাটেলাইটের থ্রুতে এই সিগন্যালটাকে থ্রো করা হইতো। যখন এই থ্রো করা হইতো না, এখনও আসলে থ্রো করা হয়, যখন এই অ্যান্টেনাটা বাতাসের কারণে নাড়াচাড়া করে
তখন সে সিগন্যালটা ঠিকঠাক মতো ক্যাচ করতে পারে না। এই অ্যান্টেনা তো সিগন্যাল ইটসেলফ নিজে ক্যাচ করতো, শুধুমাত্র ক্যাচ করতো। কারণ আপনার টিভি, আমরা বাসায় যে সিআরটি মনিটরের টিভি ইউজ করতাম, সাদা কালো টিভি ইউজ করতাম, এই টিভি কিন্তু শুধুমাত্র সিগন্যাল রিসিভ করতো। সে কিন্তু এই টিভি থেকে কোনো ইনপুট বাইরে আবার পাঠাইতো না। সো শুধু রিসিভ করতে গিয়ে তার গলদঘর্ম হয়ে যেত, শুধু রিসিভ করতেই তার কষ্ট হতো। তা আপনি চিন্তা করে দেখেন, শুধুমাত্র ওয়েবলেংথ দিয়ে যদি আমরা ট্রাফিক পাস করতাম, এই ফাইবার অপটিক দিয়ে না করতাম, তাহলে আমাদের ইন্টারনেটের অবস্থা কী হতো? যত ঝড় তুফান আসুক, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিন্তু একটা প্রভাব আছে। আমরা যে তামার যে তার ইউজ করি, আপনি দেখবেন তামার তার যদি পেঁচায় রাখেন, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করে। সো আপনার ডেটা যদি তামার তার দিয়ে যায়, সেটা কিন্তু ডেটার স্পিড কমে যাইতে পারে, এবং তুলনামূলক এই স্পিড অনেক কম, কারণ তারের লেংথ যত বাড়বে তারের রোধ তত বাড়তে থাকে। এটা তো আমরা সবাই জানি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে। সো ডেটার স্পিডও আসলে তত কমতে থাকে। কিন্তু আমরা যদি ফাইবারের অপটিক দিয়ে কেবল দিয়ে ডেটা ট্রান্সফার করি, এরকম কোনো ইস্যু সেখানে থাকে না। যার কারণে এই ফাইবার কেবলগুলো বর্তমান পৃথিবীর নেটওয়ার্কের ব্যাকবোন হয়ে ব্যাকবোন হয়ে দাঁড়াইছে। আপনি দেখবেন যুদ্ধ হলে রাশিয়া ইউক্রেনের মধ্যে ঝামেলা, ওরা পানির নিচে, সমুদ্রের নিচে ফাইবার কেবল নিয়ে কাটাকাটিতে ব্যস্ত। কেন? এটা এমন একটা সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস হিসেবে দাঁড়ায় গেছে এখন। এইটার কিছু হলে আপনার জীবন আটকে যাবে, থমকে যাবে, দাঁড়ায় যাবে। সো এটাও আমরা দেখছি লাস্ট ক্লাসের স্লাইডে, এই জিনিসটাও দেখছি। এইটা মূলত অ্যাকচুয়ালি একটা ইন্ট্রানেটের ছবি, যেটার অ্যাক্সেস শুধুমাত্র এই পোর্শনে পাবে, এই পোর্শনের লোকজন হয়তো পাবে, কিন্তু দুনিয়ার বাইরে থেকে, পৃথিবীর এই ধরেন এটা একটা অফিসের নেটওয়ার্ক, এই অফিসের বাইরে অন্য কেউ এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, আমরা পরের স্লাইডে যদি যাই, নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক তৈরি হইতে কি কি লাগে? সাধারণত আমরা বলছি একটা নেটওয়ার্ক তৈরি হইতে দুইটা ডিভাইস লাগে, দুইটা ডিভাইস হইলে একটা নেটওয়ার্ক হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তবে দুইটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন যদি হয়, তখন আসলে একটা নেটওয়ার্ক দাঁড়ায় যায়, আমরা একটা নেটওয়ার্ক বলতে পারি। কিন্তু আমরা চাইলেই তো একটা ল্যাপটপের মধ্যে দুইটা ল্যাপটপ, বা একটা ল্যাপটপ, একটা মোবাইল, অথবা একটা ডেস্কটপ, একটা ট্যাবলেট, একটা ট্যাব এর মধ্যে কানেক্টিভিটি দিতে পারি না। দেওয়ার জন্য কিছু জিনিস লাগে। আপনার একটা নিক কার্ড থাকতে হবে ল্যাপটপে, অথবা একটা ওয়াইফাই কার্ড থাকতে হবে। এই কানেক্টিভিটি যে দিবেন, ওয়াইফাই ওয়্যারলেসলি কানেক্ট করতে হলে একটা ওয়াইফাই কার্ড থাকতে হবে। কেবল দিয়ে, ইউটিপি কেবল দিয়ে যদি আপনি কানেক্ট করতে চান, একটা নিক কার্ড থাকতে হবে। এখন নিক কার্ড থাকলেই হবে না, এই নিক কার্ড দিয়ে যে ডাটা ট্রান্সফার হবে, সেই ডাটাকে কনভার্ট করতে হবে রিডেবল ফরম্যাটে, ডিভাইসটা যেন রিড করতে পারে। সেই ডেটা তো ইলেকট্রিক সিগন্যাল আকারে আসবে, তাই না? আমরা তো জানি 1010 হিসেবে ডাটা পাস হয়, ইলেকট্রিক সিগন্যাল হইতে পারে, আর যাই হোক আলটিমেটলি সেটা বিটে কনভার্ট হয়। সো এই বিটকে তো অ্যাকচুয়ালি রিডেবল ফরম্যাটে নিয়ে যেতে হবে, তার জন্য একটা অপারেটিং সিস্টেম লাগে, যেটাকে আমরা বলি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। শুধুমাত্র নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থাকলেই কাজ করবে না। এই ইন্টারফেসটা আপনার যে অপারেটিং সিস্টেম, কোর অপারেটিং সিস্টেম, সেটা মোবাইলের অপারেটিং সিস্টেম হতে পারে, যেমন অ্যান্ড্রয়েড, আইওএস, কম্পিউটারের অপারেটিং সিস্টেম হতে পারে যেমন উইন্ডোজ, লিনাক্স। তার সাথে আবার কমিউনিকেশন করার জন্য একটা ড্রাইভার মানে একটা সফটওয়্যার, একটা ছোট সফটওয়্যার, যেটা এই অপারেটিং সিস্টেম আর আপনার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, এই হার্ডওয়্যার, তার সাথে আবার একটা কমিউনিকেশন বিল্ড আপ করে। সেই ড্রাইভার লাগবে, কমিউনিকেশন মিডিয়া লাগবে, যেটা আমরা বলতেছিলাম সে কেবল, সেটা ওয়েব লেংথের মাধ্যমে হতে পারে, আপনি ওয়্যারলেসলি কানেক্ট করতে পারেন, আপনি ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করতে পারেন, আপনি ফাইবার কেবল দিয়ে কানেক্ট করতে পারেন। কিছু নির্দিষ্ট প্রোটোকল থাকতে হবে। কেন বলতেছি? এই ডিভাইসটা ধরেন আপনারা দুজন মানুষ, একজন জার্মান, একজন হচ্ছেন বাংলাদেশি, দুজন যদি দুজনের ভাষায় কথা বলা শুরু করে, দুজনের দিকে উদ্দেশ্য করে, কেউ কারো কথা বুঝবে না। সো তাদের কমন একটা প্রোটোকলে আসতে হবে, কমন একটা ল্যাঙ্গুয়েজে আসতে হবে, যে জার্মান লোকটারেও বলা হবে যে আপনি ইংরেজিতে কথা বলেন, আমিও ইংরেজিতে কথা বলি, তাহলে এই ইংরেজি ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই হবে
দুজনের জন্য কমন প্রোটোকল, যেই প্রোটোকলটা দুজনেই বুঝতে পারে, সেরকম একটা প্রোটোকল, কমন প্রোটোকল লাগবে যেন এই অপারেটিং সিস্টেমটাও বুঝতে পারে, এই যে ইন্টারফেস, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এদের মধ্যে যে কমিউনিকেশন সেটাও বুঝতে পারে। ইভেন আরেক পাশের ডিভাইস, একটা উইন্ডোজ ডিভাইস আর একটা ধরেন ম্যাকের ম্যাকবুক প্রো, দুজন তো দুই ভাষায় কথা বলতে পারে, কিন্তু দুজনের মধ্যে কমিউনিকেশন হতে হলে অবশ্যই কিছু কমন প্রোটোকল ইউজ করতে হবে যাতে করে দুইটা ডিভাইসই সেই কমিউনিকেশনটা ক্যাচ করতে পারে। নেটওয়ার্ক ইউজার ডিভাইস আমরা বললাম শুধুমাত্র প্রোটোকল আছে, মিডিয়া আছে, ড্রাইভার, নিক কার্ড, অপারেটিং সিস্টেম আছে, ডিভাইসটা সেলফ নাই, লাভ হবে না। সো অ্যাটলিস্ট দুইটা ডিভাইস লাগবে একটা নেটওয়ার্ক বিল্ড করতে, সেটা যে কোনো ধরনের ডিভাইস হোক, যেটা নেটওয়ার্ক এই ডিভাইসগুলো তার মধ্যে ফাংশনালিটিগুলো তার মধ্যে থাকলেই হলো। এই স্লাইডে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ধরে নেই এখানে কারো কোনো কোয়েশ্চেন নাই। আমরা টাইপস অফ নেটওয়ার্ক সম্পর্কে একটু জানবো। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে। আমরা নেটওয়ার্ক তো বুঝছি, কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা আপনারা সবাই পড়ে আসছেন। কোথায় পড়ে আসছেন বলেন তো, বলতে পারবেন কেউ আমরা এই জিনিস কোথায় পড়ে আসছি? ক্লাস 8, হ্যাঁ ক্লাস 8-এ হইতে পারে। এত দূরে না যাই, ইন্টারের আইসিটিতে অনেক সুন্দর করে এগুলো দেওয়া আছে। সো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ওয়াইড এরিয়া, এই সেন্টেন্সটা থেকেই বোঝা যাচ্ছে এটা বিশাল বড় এরিয়া নিয়ে ছড়ানো ছিটানো, অর্থাৎ নেশন ওয়াইড হইতে পারে, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট হইতে পারে, অর্থাৎ আমাদের দেশের সাথে পার্শ্ববর্তী দেশের যে কানেক্টিভিটি হবে সেটা ওয়ানের মধ্যে পড়বে। এই নেটওয়ার্কটাকে আমরা ওয়ান বলবো, এটাকে আমরা র্যান বলবো না, ম্যান বলবো না, ক্যান বলবো না, ঠিক আছে? অনেক বেশি বড় এরিয়া। আবার এটাও হইতে পারে শুধু যে দেশের বাইরে যেতে হবে এমন না, ধরেন ঢাকা আর চিটাগংয়ের মধ্যে যে কানেক্টিভিটি সেটাও ওয়ান কানেক্টিভিটির মধ্যে পড়বে। তারপরে ধরেন র্যান, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক। আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে যে নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্ক দাঁড় করাই, এটা তো আমরা জানি যে আমরা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যদি টিউনিং করি আমরা বিভিন্ন রেডিও চ্যানেলে অ্যাক্সেস করতে পারি। এটা আরেকটা নেটওয়ার্ক। আমরা কি কখনো চিন্তা করছি এটা যে একটা নেটওয়ার্ক? আমরা কখনো জানতাম? এবং হ্যাম রেডিও বলতে একটা ওয়ার্ড আছে, এটা ওপেন সোর্স, সবার জন্য। আপনি জাস্ট পড়ালেখা করলে, এটা নিয়ে পড়ালেখা করে আইসিটি মন্ত্রণালয় থেকে একটা সার্টিফিকেশন নিতে হয়, আপনি হ্যাম রেডিও অপারেটর হিসেবে কাজ করতে পারবেন। এটা মানে কাজ করা বলতে এটা আপনি বেতনভুক্ত হয়ে কাজ করবেন বিষয়টা এরকম না। এটা অনেকটা কি বলে এদেরকে, বলে না যে ওয়ার্ডটা আমি অ্যাকচুয়ালি মনে করতে পারতেছি না, ফ্রি অফ কস্ট আমরা অনেক কাজ করি না, কি বলে এটাকে বলেন তো, মনে পড়তেছে না আমার ওয়ার্ডটা। স্বেচ্ছাসেবক হিসেবে ধরেন একটা ঘূর্ণিঝড় হইলো, একটা বিশাল বড় একটা বন্যা হইলো, এরকম সময় কিন্তু ইন্টারনেট ডাউন হয়ে যায়, মোবাইল নেটওয়ার্ক ডাউন হয়ে যায়, তখন এই হ্যাম নেটওয়ার্ক কাজ করে। আপনি আপনার এলাকায় আপনি রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাচ করে আপনার এলাকায় কি কি দুর্ঘটনা হয়েছে, আপনার কি কি রিলিফ লাগবে সেটা হয়তো পাশের দেশে যে হ্যাম রেডিও অপারেটর আছে তাকে জানাইতে পারেন, পাশের শহরে যে আছে তাকে জানাইতে পারেন। এই টার্মিনোলজিগুলো অ্যাটলিস্ট নোট রাখবেন। আমি বলার সময় অনেক কিছু বলি, এখানে আসলে হয়তো এত কিছু নাই, অ্যাটলিস্ট আপনি ঘাটাঘাটি করে কিছু নলেজ গ্যাদার করতে পারবেন। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা মেট্রোপলিটন এরিয়া, ধরেন শুধুমাত্র ঢাকার মধ্যে যে নেটওয়ার্ক সেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন আপনি বইয়ে পড়তে গেলে এটার মধ্যে একটা এরিয়া বলে দিবে যে এত কিলোমিটারের মধ্যে হইলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয়, এত কিলোমিটার হইলে ওয়ান এরিয়া নেটওয়ার্ক হয়, এত কিলোমিটারের মধ্যে হইলে ল্যান্ড নেটওয়ার্ক হয়। এগুলো জাস্ট থিওরি হিসেবে, কিন্তু রিয়েল লাইফে এটা কাজ করে না। রিয়েল লাইফে দেখবেন ইউএসের সাথে বাংলাদেশের একটা কানেক্টিভিটি আছে, এটা আবার ল্যান্ড হিসেবে কাজ করতেছে। সো থিওরি পাস করার জন্য আপনি পড়বেন, কিন্তু রিয়েল লাইফে থিওরির সাথে অনেক
পার্থক্য থাকে। এখন আপনি কি বলবেন তাহলে থিওরি যা পড়তেছি আমরা ভুল? না, ভুল না। আমরা আসলে একটু ঘোরায় পেঁচায় অন্যভাবে ইউজ করতেছি। আমাদের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে যে এটা ওয়ান হবে, ল্যান হবে, ম্যান হবে, না কি হবে। তারপরে আমাদের আছে ল্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ধরেন বিউবিটির 4-5টা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের মধ্যে যে নেটওয়ার্ক, আপনি ধরেন আইডি কার্ড পাঞ্চ করবেন, বা আমাদের বিউবিটি থেকে আইডি কার্ড পাঞ্চ করা যায় না, করা যায় না সম্ভবত। ধরেন অ্যাটেন্ডেন্সও তো মনে দেওয়া যায়, মনে নেই। আচ্ছা, যাই হোক, বিউবিটির প্রত্যেকটা বিল্ডিংয়ে তো সিসিটিভি আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা সিসিটিভি আছে। এই সিসিটিভি গুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ডেটা ডাম্প করে বলতে আমি বলতে চাচ্ছি স্টোর করে। বা কম্পিউটারগুলো, টিচাররা প্রত্যেকটা বিল্ডিংয়ে যে কম্পিউটারগুলো আছে সেখান থেকে যদি কোনো ডাটা ইনপুট দেয়, রেজাল্ট ইনপুট দেয়, বা সামথিং কিছু একটা ইনপুট দেয়, সেটা একটা সেন্ট্রাল জায়গায় ডেটাবেসে এসে জমা হয়। তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে এই 4টা বিল্ডিংয়ের মধ্যে কানেক্টিভিটি আছে। সেই কানেক্টিভিটিটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। কয়েকটা বিল্ডিং নিয়ে যদি একটা নেটওয়ার্ক দাঁড় করানো হয় সেটাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা ছোট এরিয়া, একটা বিল্ডিং হইতে পারে, শুধুমাত্র একটা বিল্ডিং হইতে পারে, একটা রুম হইতে পারে, অথবা বিশাল বড় একটা রুম হইতে পারে, একটা বিশাল বড় একটা বিল্ডিং হইতে পারে, আবার ক্ষেত্র বিশেষ ছোট ছোট 2-1টা বিল্ডিংও হইতে পারে। ওইটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যে একটা ছবি ছিল এখানে, এইটা মূলত একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ল্যানের ছবি। এই ল্যানের অ্যাকচুয়ালি পুরাটাকে আমরা একটা ক্যাম্পাস নেটওয়ার্ক বলতে পারি। এই এতটুকু একটা ল্যান, এতটুকু একটা ল্যান, এতটুকু একটা ল্যান হইতে পারে। তারপরে আমরা ছিলাম কোথায়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের এক্সাম্পল কেউ দিতে পারবেন? আপনারা অনেকেই ইউজ করছেন। বাসার যে ইন্টারনেট থাকে এটা নিজের অ্যাক্সেসের জন্য। বাসায় আমার বাসা বাড়ি যেটা ইউজ করি, এটা তো পাসওয়ার্ড পাইলে আরেকজনই ইউজ করতে পারে। হ্যাঁ পাসওয়ার্ড পাইলে, হ্যাঁ এটা তো পাই। আপনার পাশের বাসার থেকেও দেখেন ওইটার অ্যাক্সেস অ্যাটলিস্ট না পাইলেও তার ওই এসএসআইডি তার বাসায়ও দেখাচ্ছে। আপনার হ্যাঁ ওয়াইফাইয়ের এসএসআইডি ব্রডকাস্ট করতেছে। বা ধরেন আপনার বাসা এটা, তার বাসা এটা, তার পরের বাসা এটা, সেই পরের বাসায় গেলেও যে আমরা তো শো আপ করি, ওয়াও আমার ওয়াইফাইয়ের দেখ এত পাওয়ার, 4-5টা বিল্ডিং পরেও পাওয়া যায়, ছাদে আসলেও পাওয়া যায়। অ্যাকচুয়ালি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে আমরা যে ব্লুটুথ কানেক্টিভিটি দেই না মোবাইলের সাথে, আমাদের এয়ারবাডসের বা সামথিং এরকম কিছু, জাস্ট ল্যাপটপের সাথে মোবাইলের কানেক্টিভিটি করি ব্লুটুথের মধ্যে, ছোট এরিয়াতে কাজ করে। যা ধরেন সর্বোচ্চ 20 ফিট বা 30 ফিট এরকম, খুব বেশি হলে 30 ফিটের বেশি সাধারণত যায় না। এই ছোট্ট এরিয়াতে আপনার একটা ল্যাপটপ আছে, তার সাথে আপনি মোবাইল কানেক্ট করছেন ব্লুটুথের মাধ্যমে। আমরা সাধারণত ল্যাপটপের সাথে ইয়ারবাডস ইন্টারনেট দিয়ে কানেক্টিভিটি দেই না, বা কেবল দিয়ে কানেক্টিভিটি দেই না, ব্লুটুথের মাধ্যমে কানেক্টিভিটি দেই। অথবা আমাদের ব্লুটুথ মাউস আছে, ব্লুটুথ কিবোর্ড আছে, ডিভাইসের সাথে কানেক্ট করি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছেন? এটাও কিন্তু কাইন্ড অফ একটা নেটওয়ার্ক, যেটা খুবই সীমিত পরিসরে কাজ করে। ব্যান বডি এরিয়া নেটওয়ার্ক বলতে পারবেন? বডি এরিয়া নেটওয়ার্ক কারো কোনো আইডিয়া? ধরেন এটা আপনার বডি, এটা হাত পা, আপনার এই হাতে একটা কি বলে স্মার্ট ওয়াচ আছে, আপনার মাথায় গগলস আছে, দুটার মধ্যে কানেক্টিভিটি করা পসিবল? ও নামই শুনলেন আজকে, আচ্ছা ঠিক আছে, কোনো ইস্যু নেই। আপনারা ওই যে ন্যানো চিপের কথা শুনছেন না? মাইক্রোচিপ না ন্যানো চিপ কি যেন বলতেছে, যে ইলন মাস্ক ডেভেলপ করবে, সেটা মানুষের ব্রেন ইমপ্ল্যান্ট করবে। সেটা কিভাবে কানেক্টিভিটি হবে? সেই কানেক্টিভিটি আপনি হয়তো দেখতেছেন আপনার স্মার্ট ওয়াচে একটা ফোন আসছে, আপনার পকেটে ফোন, সেটা হচ্ছে আপনার ইসে পেয়ে যাচ্ছে, কি বলে, স্মার্ট ওয়াচে পেয়ে যাচ্ছে। এমন হইতে পারে না যে একটা জ্যাকেট আছে, স্মার্ট জ্যাকেট, যেটা আপনার বয়স্ক মানুষ আছে একজন, তার শরীর ঠান্ডা হয়ে গেলে সেটা শীতের দেশে সেটা টেম্পারেচার রিড করে, সেটা নিজে নিজে হিট হইতে পারে না? এরকম রিয়েল লাইফে আছে।
এই ধরনের ডিভাইসগুলোকে এরা যে নেটওয়ার্কের থ্রুতে কানেক্টিভিটি হয় সেটাকে বডি এরিয়া নেটওয়ার্ক বলে। আপনি বলতে পারেন এটা তো ব্লুটুথে কানেক্ট হয়, তাহলে কি প্যানের মধ্যে পড়ে না? হ্যাঁ, ব্লুটুথ দিয়ে কানেক্ট হইলেও প্যানে পড়তে পারে, ব্লুটুথ দিয়ে কানেক্টেড হইলেও ল্যানে পড়তে পারে, ওয়াইফাই দিয়ে কানেক্টেড হইলেও ব্যানে পড়তে পারে। ব্যান বলতে বোঝানো হচ্ছে বডি এরিয়া নেটওয়ার্ক। আপনার বডির যতটুকু এরিয়া, এই এতটুকু এরিয়ার মধ্যে দুইটা ডিভাইস কানেক্ট হয়ে যে নেটওয়ার্ক দাঁড়াইছে সেটাকে আমরা বলতেছি ব্যান। এখন সে কানেক্টিভিটি কি দিয়ে হয়েছে, কেবল দিয়ে হয়েছে, ব্লুটুথ দিয়ে হয়েছে, না ওয়াইফাই দিয়ে হয়েছে, সেটা আমরা মিন করতেছি না। আমরা মিন করতেছি কানেক্টিভিটি হয়েছে কতটুকু এরিয়ার মধ্যে। সো এটা ব্যান কি বডি এরিয়া নেটওয়ার্ক। ন্যানো নেটওয়ার্ক, ছোট ছোট ন্যানো ডিভাইস, ছোট ছোট ন্যানো বট। আমরা জানি যে এখন মানুষের ব্লাডের সাথেও ছোট ছোট ন্যানোবট পাঠানো, মানে চিকিৎসার জন্য ব্লাডে ন্যানোবট পুশ করা হয়। এই ন্যানোবট ব্লাডের সাথে আমাদের শিরা উপশিরার মাধ্যমে ভিতরে গিয়ে কাজ করে। ওরা কিন্তু নিজেদের মধ্যে ইন্টার কমিউনিকেশন করতে পারে। এই যে কমিউনিকেশন, সেটা ন্যানো নেটওয়ার্ক। আমাদের ব্রেইনের যে নিউরনের মধ্যে যে কমিউনিকেশন, সেটা এই ন্যানো নেটওয়ার্ক। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারে। কারো কোনো সারা শব্দ নাই, সো ধরে নিচ্ছি কারো কোনো কনফিউশন নাই। আমরা কমন কিছু নেটওয়ার্কিং ডিভাইসের নাম জানবো। তার মধ্যে একেবারেই কমন, যেগুলো লাগবেই সাধারণত, আর কিছু আপনি ইউজ করছেন, কিছু আসলে ইউজ করেন নাই, মনের অজান্তে হয়তো ইউজ করছেন কিন্তু জানেন নাই এটা আসলে এইটা করে। এর মধ্যে নিক কার্ড বলি আমরা, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিপিটার, হাব, ব্রিজ, সুইচ, রাউটার, ফায়ারওয়াল। এখান থেকে কোন ডিভাইসটা কে কে ইউজ করছেন বলতে পারবেন? বা এই ডিভাইসটা আমরা কেউ কখনো নাম শুনি নাই অথবা ইউজ করি নাই। রাউটার তো আমরা ঘরে ঘরে সবাই অলমোস্ট ইউজ করি। সুইচ হয়তো ইউজ করি নাই, ব্রিজ হয়তো ইউজ করি নাই, হাব ইউজ করি নাই, রিপিটার অনেকে ইউজ করে থাকতে পারে, হাবও আমরা ইউজ করছি কিন্তু হয়তো বলতে পারবো না। নিক তো অবশ্যই করছি, নিক ছাড়া তো হবেই না। দু একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, আপনার ল্যাপটপে একটা পোর্ট আছে যেটাতে আপনি কেবল কানেক্ট করতে পারেন, ল্যাপটপ বা ডেস্কটপ, অথবা আপনার মোবাইলের ভিতরে ইনবিল্ট একটা ওয়াইফাই কার্ড থাকে যেটা থ্রুতে সে অ্যাকচুয়ালি ওয়াইফাই কানেক্টেড হয়। এটাই মূলত সেই নিক কার্ড। বুঝা গেছে? আমরা আসলে এগুলো ইউজ করছি কিন্তু আমরা আসলে ওইভাবে জানি না। সো না জানতেই পারি, আমরা জানা দেওয়ার জন্য তো আমরা আছি। নিক কার্ড কাইন্ড অফ এরকম দেখতে হয়। এটা আসলে বিশাল বড় একটা নিক কার্ড, একটা সার্ভারের নিক কার্ড হইতে পারে, একটা ডেস্কটপের ল্যাপটপের নিক কার্ড হইতে পারে, কিন্তু এটা আসলে এত ছোট, এখন এতটুকু জায়গার মধ্যে একটা নিক কার্ড হইতে পারে। আর এই পোর্ট তো আমরা দেখছি, আপনি দেখবেন ওই ডেস্কটপ বা ল্যাপটপে পিছন দিয়ে এরকম একটা পোর্ট থাকে, এটাই সেই কেবল আমরা এখানে কানেক্ট করি, এটাই সেই নিক কার্ড। দেখতে আসলে অনেক বড়, কিন্তু রিয়েল লাইফে এটা অনেক অনেক পুরাতন টেকনোলজির বানানো নিক কার্ড। এখন লেটেস্ট টেকনোলজিতে একটা নিক কার্ড খুবই ছোট হয়, ন্যানো সাইজে চলে আসছে, যে আপনি আসলে চোখেও দেখবেন না যে এটা আসলে দেখা যায়। আমরা রিপিটার ইউজ করছি বাসায়, অনেকেই জানি, মানে রিপিটার সিগন্যাল রিপিট এরিয়া কাভারেজ বাড়ানোর জন্য ইউজ করছি, কিন্তু আসলে এটা একজন রিপিটার নাও জানতে পারি, আমরা সাধারণত রাউটার হিসেবে জানি। অনেক সময় দেখবেন একজনের ফ্ল্যাট অনেক বিশাল বড় একটা ফ্ল্যাট, তার বাসায় এই জায়গায় একটা রাউটার আছে, সো রাউটার এরিয়া কাভার করতে পারে এতটুকু, কিন্তু এই পোর্শনে যারা আছে তারা খুব ভালো সিগন্যাল পায় না, 1 দাগ 2 দাগ এরকম, খুবই স্লো। তখন আমরা কি করি, এই ছবিটা স্পেসিফিকলি ইউজ করার কারণ হচ্ছে এই শাওমির এই রিপিটারটা বেশ দেখতে সুন্দর এবং জনপ্রিয়, কাজও করে খুব সুন্দর, খুব ভালো কাজ করে। সো আমরা এটা, আপনি যদি আপনার ওয়াইফাইয়ের আইএসপি যারা কাজ করে তাদেরকে বলেন, তারা বলবে আপনি এরকম একটা কিনেন, এটা কিনে বসাই দিয়ে এর কানেক্টিভিটি অ্যাকচুয়ালি এই রাউটারের সাথে করাই দিলে এই সিগন্যালটা এখানে রিসিভ করবে, করে এই সেম সিগন্যালটা তার চারপাশে আবার ব্রডকাস্ট করবে, তার মানে এই এরিয়াটাও কভার হইল। অর্থাৎ এই এখানে যারা ডিভাইসগুলো আছে তাদের রিকোয়েস্টটা প্রথমে এখানে আসবে, এখান থেকে দেন ওখানে আবার চলে যাবে। সো এই রিপিটার দিয়ে সিগন্যালের রাউটারের কাভারেজ এরিয়াটা বাড়ায় ফেলা হয়, অ্যাক্টস অ্যাজ এ সিগন্যাল বুস্টার আর অ্যাম্প্লিফায়ার,
ইউজড ইন কোএক্সিয়াল কেবল নেটওয়ার্ক, এটা আসলে কোএক্সিয়াল কেবল নেটওয়ার্কে সাধারণত ইউজ হইতো যখন প্রথম রিপিটার আসছে, কিন্তু এখন টেকনোলজির উন্নতির সাথে সাথে আমরা আসলে রিপিটারের চেহারাই পাল্টাই দিছি। কোএক্সিয়াল কেবলের বাইরে গিয়ে আমরা ইয়েতে ইউজ করতেছি, ওয়াইফাই নেটওয়ার্কেও ইউজ করতেছি। ম্যাক্সিমাম 4টা রিপিটার এইখানে কাজ করতে, এই কোএক্সিয়াল কেবলে, অন্য জায়গার সাথে এর কোনো নাম্বারের কোনো সম্পর্ক নেই। সো এটা ভুলে যাইতে পারেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। রিয়েল লাইফে ওই যখন রিপিটার আবিষ্কার হয়েছিল তখন একটা কেবলে সর্বোচ্চ আপনি 4টা রিপিটার বসায় সিগন্যাল বুস্ট করতে পারতেন। কেন কেবলে রিপিটার বসানো হইতো? আমরা জানি কেবলের তো একটা রোধ আছে। ওই ইলেকট্রিক সিগন্যাল যখন যায়, ধরেন এই পাশে সিগন্যাল অনেক হাই, ওই পাশে অনেক হাই, আস্তে আস্তে একটু দূরে যাইতে যেতে সিগন্যাল আসলে একদম লো হয়ে যায়। তখন এই পজিশনে একটা রিপিটার বসায় সিগন্যাল আবার ওই হাই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল থ্রো করা হইতো। রিপিটারের মূল কাজ ছিল ওই জায়গায়। হাব আমরা ইউজ করছি, কেউ বলতে পারবেন কোথায় ইউজ করছি বা কারো কোনো আইডিয়া? বিশেষ করে যারা লেটেস্ট টেকনোলজির ল্যাপটপগুলো ইউজ করেন, ম্যাকবুক ইউজ করেন, তাদের তো হাব কাইন্ড অফ এসেনশিয়াল একটা ডিভাইস। একটা পোর্ট দিয়ে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায়, ওর আলো অনেকগুলো পোর্ট থাকে। ওইগুলোতে দেখা যায় যে আমার ইউএসবি কানেক্ট করতে হবে, পেন ড্রাইভ কানেক্ট করতে হবে, ল্যাপটপ কানেক্ট করতে হবে, কি বলে সুইচ, কিবোর্ড কানেক্ট করতে হবে, কিন্তু ল্যাপটপে পোর্ট নাই, কারণ ল্যাপটপ অনেক পাতলা হয়ে গেছে, ইউএসবি পোর্ট নেই। তখন আমরা কি করি, একটা টাইপ সি পোর্ট বা কিছু একটা মাত্র ইউএসবি পোর্ট আছে, তার সাথে একটা ছোট্ট একটা, আমরা কি বলি এটাকে, বলেন তো? হাবই বলি? হাবই বলে এখন। না, আমি এটার অন্য একটা নাম জানি, আমার মাথায় আসতেছে না। কারণ এর মধ্যে আপনি কানেক্ট করতে পারবেন, ওই যে ডিসপ্লে কানেক্ট করতে পারবেন, এর মধ্যে হেডফোন কানেক্ট করতে পারবেন, এর মধ্যে ইউএসবি ডিভাইস কানেক্ট করতে পারবেন, এর মধ্যে টাইপ সি পোর্ট থাকে সেটাও কানেক্ট করতে পারবেন, ভিজিএ পোর্ট থাকে। সো হাব রিয়েল লাইফে মানে অরিজিনাল যে হাব ছিল সেটা হচ্ছে একটা ডিভাইস, তার মধ্যে অনেকগুলো পোর্ট ছিল। আপনি যদি কানেক্ট করেন, যে এই যে এটা হাব, এর মধ্যে যদি ডিভাইস কানেক্ট করেন, এই ডিভাইস থেকে কোনো ডেটা যদি যায়, এই ডেটাটা সবগুলো ডিভাইসের কাছে পাঠিয়ে দিবে। অর্থাৎ হাবের কোনো জ্ঞান বুদ্ধি নাই। আপনি পাঠাইতেছেন, ধরেন আপনি হচ্ছেন এ, আপনি ডেটা পাঠাইতে চাচ্ছেন বি এর কাছে, এই ডেটাটা বি এর কাছে যাওয়ার কথা, কিন্তু সে করবে কি, এই হাব করবে কি, সে ডেটা সবার কাছে পাঠিয়ে দিত। সেই ডিভাইসটা দেখতো এই ডাটা তো আমার জন্য, সে রিসিভ করতো, এই ডিভাইস দেখতো আসলে এই ডাটা আমার জন্য না, এই ডাটা আমার জন্য না, এই ডাটা আমার জন্য না, সো সে আসলে রিসিভ করতো না। এই হাবের একটা রিয়েল লাইফ এক্সাম্পল আছে, আপনারা জানেন না, সেটা হচ্ছে আপনার বাসায় দেখবেন ফাইবার দিয়ে কানেক্টিভিটি দেয় আইএসপি এখন সাধারণত। আপনার বাসায় একটা উনো দিছে, ছোট্ট একটা ডিভাইস, ফাইবার কেবল কানেক্টেড হয় এখানে এসে, আর এক পাশ দিয়ে একটা ইউটিপি কেবল, কি বলে, কপার কেবল বের হয়, তাই তো? উনো, ও এন ও, নাকি ইউএন, ওর আমার অ্যাকচুয়ালি মনে নেই, সামথিং কিছু একটা। এটা কি আমরা কখনো দেখছি আমাদের বাসায় ফাইবার কেবল? এর কাজ কি? এর কাজ হচ্ছে আসে সিগন্যাল, আসে আলো হিসেবে সে কনভার্ট করে দেয় ইলেকট্রিক সিগন্যালে। তো আপনারা যদি আইএসপির এন্ডে কখনো যান, দেখবেন তার একটা ডিভাইসে ওএলটি বলে এটাকে, এই ওএলটির মধ্যে একটা কেবল বেরোইছে, তার মধ্যে আপনার অনু কানেক্টেড, ওই আরেকটা কেবল দিয়ে ওই পোর্ট থেকে আরেকটা কেবল দিয়ে আপনার বাসার পাশে আরেকজনকে যে কানেক্টিভিটি দিছে তারটাতে কানেক্টেড, এরকম করে ধরেন এটাই সে ওএলটি, এরকম 8-10 জনের কানেক্টেড। তো এইটা করে কি, ধরেন আপনার কোনো একটা মেসেজ আসলো, সে সবার কাছে ডাটাটা পাঠায়। এখনও এটার ইউজ আছে, আমরা আসলে সাধারণত এন্ড ইউজারে হিসাবে সেটা আসলে দেখি না। ডেটা পাঠায়, কিন্তু ডেটা তো শুধুমাত্র আপনার জন্য, আপনার ডিভাইসটাই শুধু রিসিভ করে, এরা আসলে এই ডেটাটা রিসিভ করে না। এই জন্য আপনারা যদি কখনো টাস্ক ম্যানেজারে যান, আমরা যদি একটু টাস্ক ম্যানেজারটা ওপেন করি, ধরেন আমার ডিভাইসটা কিন্তু এখন নেটওয়ার্ক ইউজ করতেছে, আমি তো আপনাদের সাথে গুগল মিটের থ্রুতে কানেক্টেড আছি না, আমার ডিভাইস থেকে ডেটা যাচ্ছে।
আপনি যদি টাস্ক ম্যানেজারে কখনো যান, এখান থেকে পারফরমেন্সে গিয়ে আপনি ইথারনেট দিয়ে যদি কানেক্টেড থাকে ইথারনেটে যাবেন, ওয়াইফাই দিয়ে কানেক্টেড থাকলে ওয়াইফাইয়ে যাবেন। আমার ওয়াইফাই বন্ধ, সো এখানে দেখাচ্ছে না, আমি ডিরেক্ট আমার ডিভাইস ইথারনেটে কানেক্টেড। দেখেন এখানে সে একটা সিগন্যাল দেখাচ্ছে যে এই ডট ডট একটা আর এই নিচের দিকে একটা, এবং দুইটার মিনিং বলে দিচ্ছে যে ডট ডট দিয়ে বোঝাচ্ছে সেন্ড, অর্থাৎ আমার ডিভাইস থেকে ডাটা পাঠাচ্ছে, আর রিসিভ আমার ডিভাইসে ডেটা রিসিভ করতেছে। এখন আমি তো রিসিভ করতেছি, তার জন্য আসলে আমার 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 এই যে কথাবার্তা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, আমার ডিভাইস থেকে ডেটা যাচ্ছে। আবার আপনাদের আউটপুটও তো আমি শুনতে পাচ্ছি, কথাবার্তা মেসেজ লিখতেছেন, সেই ডেটাও আমার কাছে আসতেছে রিসিভে, সেটা আমি দেখতে পাচ্ছি। আমার দিক থেকে আসলে তুলনামূলক বেশি যাচ্ছে, আপনাদের দিক থেকে তুলনামূলক কম আসতেছে। এখন আপনারা যদি সবাই মিলে কথা বলা শুরু করেন দেন ডেটার পরিমাণ বেশি বেড়ে যাবে। আমি কিছু একটা ডাউনলোড করে দিই, রিসিভের পরিমাণ বেড়ে যাবে। এখন আপনার ডিভাইস ধরেন আপনি কোনো কিছু ডাউনলোড করতেছেন না, কোনো ব্রাউজ করতেছেন না, কোনো কিছু সব বন্ধ করে জাস্ট ইন্টারনেটে কানেক্টিভিটি দিয়ে আপনি এই টাস্ক ম্যানেজারটা ওপেন করে এই জায়গায় আসবেন। আসলেও দেখবেন আপনি কিচ্ছু করতেছেন না, তাও এখানে এরকম কিছু গ্রাফ দেখা যাচ্ছে, ছোটোখাটো গ্রাফ। এই গ্রাফটা আসলে অ্যাকচুয়ালি কি? এই গ্রাফটা অ্যাকচুয়ালি ওই যে বললাম যে ওএলটি আপনার ডেটা না, তাও সে ওই হাবের থিওরি দিয়ে কাজ করে, যার কারণে সে অন্যের ডাটাও আপনার ডিভাইসে পাঠাচ্ছে, যদিও আপনার ডেটা আসলে সেই ডেটা রিসিভ করতেছে না, জাস্ট রিড করে দেখতেছে আমার ডেটা না, সো তারে ডিসকার্ড করে দিচ্ছে, ফেলে দিচ্ছে। সো এই যে সামান্য পরিমাণ ডেটা ওপেন করে সে দেখতেছে এই ডেটা কি আমার জন্য, এই সামান্য পরিমাণ গ্রাফি সেখানে দেখা যায়। এটা কখনো মানে ফ্রি টাইমে করে দেখেন। তাহলে আশা করি আপনার হাব ক্লিয়ার। দেন আমরা যদি যাই সুইচ, সরি ব্রিজ। ব্রিজ হলো কি? ব্রিজ কি করে সাধারণত রিয়েল লাইফে? ব্রিজ কি করে? নদীর উপর দিয়ে মানে দুইটা সাইডে কানেক্ট করে। নদীর উপর না, নদীর মানে উপর যেখানে দিয়ে কেন কি করে? কানেক্ট করে? দুইটা বিচ্ছিন্ন এরিয়া, দুইটা বিচ্ছিন্ন এরিয়া তাকে কানেক্ট করে, বিচ্ছিন্ন জায়গা তাকে কানেক্ট করে, ঠিক আছে? সহজ হিসাব। সো দুইটা নেটওয়ার্ক সামহাও আপনি চাচ্ছেন তাকে কানেক্ট করতেন, ধরেন এইটা একটা হাব, এটা কানেক্ট কাজ করতেছে, কানেক্টেড আছে, আপনি আরেকটা নেটওয়ার্ককে কানেক্টিভিটি দিতে চান, আপনি কি হাব দিয়ে দিতে পারতেন না? হ্যাঁ, হাব দিয়ে দিতে পারতেন। ব্রিজের একটা নির্দিষ্ট কারণ আছে। ব্রিজ কি করে? দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করে, তবে এখানে একটা শর্ত হচ্ছে, একটা উদ্দেশ্য যেটা ফিল আপ করে ব্রিজ। ধরেন হোস্ট এ হোস্ট বি এর কাছে ট্রাফিক পাঠাতো, তো আপনি যদি হাবের সাথে সরাসরি এই ডিভাইসটা কানেক্ট করতেন, এই হোস্ট এ বি এর কাছে ডাটা পাঠাবে, এই ডাটা এর কাছেও চলে আসতো না যদি শুধুমাত্র হাব দিয়ে কানেক্ট করতেন। হাব সবার কাছে ডেটা ব্রডকাস্ট করে, যার কারণে এই ডেটাটা চলে আসতো। কিন্তু আপনি যদি ব্রিজ দিয়ে কানেক্ট করেন, এই হাবের সাথে যারা কানেক্টেড শুধুমাত্র তারাই যাবে, তাদের কাছেই ডেটা যাবে। এই ব্রিজ পার হওয়ার যদি প্রয়োজন না হয়, ব্রিজ এই ডেটা পাস করবে না, এই পাশে আসবে না। তার মানে এই নেটওয়ার্কটা ফ্রি থাকবে, বোগাস ডেটা দিয়ে এই নেটওয়ার্কটা এই পোর্শনটা ফিল আপ হয়ে যাবে না, আপনার ব্যান্ডউইথ ফ্রি থাকবে। বোঝা গেছে? আপনি যদি এই হাব দিয়ে কানেক্ট করতেন, যে ডাটা আসার দরকার এখান থেকে এইখানে আসার দরকার ছিল, সরাসরি হাব দিয়ে কানেক্ট করলে এই ট্রাফিকটা এখানেও চলে আসতো, এখানেও চলে আসতো, এখানেও চলে আসতো। কিন্তু ট্রাফিক তো দরকার শুধুমাত্র এর তো এই ট্রাফিক দরকার নাই। হয়তো এই কেবল দিয়ে এই ব্যান্ডউইথ দিয়ে অন্য একটা কাজ করতেছিল। ফাও ডাটা যদি চলে আসে, তার ব্যান্ডউইথ ইউসেজ নষ্ট হবে না? আপনি ধরেন 10 Mbps ইউজ করেন, এখন আপনার ওই হিট ডস এটাকে আমরা যেটা পড়ি সাধারণত, আপনার অ্যাকচুয়াল ট্রাফিক নেই, এসে বোগাস ডাটা আসতেছে, তাহলে আপনার অ্যাকচুয়াল কাজকর্ম থেমে যাবে। ব্রিজ এই জায়গায় কাজ করে, যেটা পাস করার দরকার সেটাই পাস করতে দেয়। হোস্ট এ যদি হোস্ট ডি এর কাছে ট্রাফিক পাঠাইতে চায়, সেক্ষেত্রে তারা আবার অ্যালাউ করবে এখানে আসতে। কিন্তু হোস্ট এ এর ট্রাফিক যদি এখানে আসতে দেয়, সেটাকে সে অ্যালাউ করবে না, কখনোই সে অ্যালাউ করবে না। এখানে বলতেছে প্রোভাইড, এইগুলো তো আসলে থিওরি, এগুলো আপনারা পড়তে পারবেন। এই বেসিক জিনিস, মূল জিনিস যেটা, সেটা আমার কাজ হচ্ছে আলোচনা করে বোঝাই দেওয়া। দুইটা লাইনের মধ্যে কানেক্টিভিটি দিতে পারে, ক্যান নট স্টপ দ্য মেসেজ আফটার ব্রডকাস্টিং হয়ে গেলে সে থামাইতে পারে না, কিন্তু আগেই তো সে ব্রডকাস্ট করতে দেয় না সবার কাছে, আমরা বললাম। ক্যান এক্সটেন্ড আওয়ার নেটওয়ার্ক, এই হাবিজাবি বলা আছে, সেগুলো আমরা না বলি।
তবে কারো কোনো এই লাইনে কোনো সেন্টেন্সে কারো কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে আমাকে কোশ্চেন করতে পারে, আমি সেটা এক্সপ্লেন করবো। আমি বেসিক জিনিস বলে ফেলছি। তারপরে সুইচ, যেটা আসলে আমরা দেখছি সুইচ আমাদের ইউনিভার্সিটিতে। হাবে হয় কি, আপনি এখান থেকে কোনো ডাটা পাঠাইলেন, এই ডাটা সবার কাছে চলে যাবে। সুইচ বোকার মতো কাজ করে না, সুইচ এই কাজ করে না। যার কাছে পাঠানোর দরকার, ধরেন এই পিসিটা সার্ভারের কাছে অ্যাক্সেস চাইবে, কোনো একটা ডাটা চাইবে, এই ট্রাফিকটা শুধুমাত্র সার্ভারের কাছেই যাবে, অন্য কারো কাছে যাবে না, এর কাছে যাবে না, এর কাছে যাবে না। তাহলে হবে কি, নেটওয়ার্কটা আসলে ফ্রি থাকে, যার কাছে যাওয়ার দরকার নেই তার কাছে যাওয়া যায় না। হাব ব্রডকাস্ট করে, সুইচ ব্রডকাস্ট করে না। ব্রডকাস্ট কি, টিভিতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা ধরেন খবর প্রচারিত হচ্ছে, এটা তো ব্রডকাস্টিং হয়, অর্থাৎ সিগন্যাল যে ক্যাচ করবে সেই এটা রিড করতে পারবে। কিন্তু আমি আপনাকে ফোন দিছি, ওই খবর কি সবার কাছে, আমি আপনার সাথে কি কথা বলতেছি ফোনে, সেটা সবার কাছে চলে যাবে? বিষয়টা না, সবার কাছে যাবে না, সেটা ব্রডকাস্টিং হয় না, সেটা হয় শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি হয়, সবার কাছে যায় না। সো সুইচ ব্রডকাস্ট করে না। সুইচ সাধারণত যার কাছে ট্রাফিক যাওয়া দরকার তার কাছেই ট্রাফিক পাস করে। এখানে কি বলছে, মাল্টিপল ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস হ্যাজ ম্যাক অ্যাড্রেস টেবিল। প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস থাকে, সেই ম্যাক অ্যাড্রেস টেবিল সুইচের মধ্যে থাকে। সুইচ অটো ম্যাক, আপনি যখন কানেক্ট করবেন এই ডিভাইসের ম্যাক সুইচ অটো রিড করে ফেলবে। সো কোন পোর্টে আপনি কানেক্টেড আছেন সেটা বুঝে যাবে। ইন্টেলিজেন্ট দেন হাব, আমরা বললাম যে সবার কাছে ডাটা পাঠায় না, সো হাব থেকে সে বেশি ইন্টেলিজেন্ট। ফুল ডুপ্লেক্স মানে সে একই সময় ডাটা পাঠাইতেও পারবে, ডাটা রিসিভ করতে পারবে, সেটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ম্যাক অ্যাড্রেস আর কালেক্টেড ডিউরিং ফাস্ট ব্রডকাস্টিং। আপনি প্রথম যখন ফুল সুইচকে স্টার্ট করবেন, সে প্রথমবার সবার কাছে ট্রাফিক পাঠাবে, এটাকে বলতেছে প্রথমবার সে ব্রডকাস্টিং করে সে সবার থেকে ম্যাক অ্যাড্রেস কালেক্ট করে। দেন আমাদের কাছে আছে কি, সরি প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেল, সরি। দেন আমাদের আছে সুইচের একটা রিয়েল লাইফে সুইচ দেখতে এরকম হয়। এটা জুনিপার, ব্র্যান্ডের নাম হচ্ছে জুনিপারের একটা সুইচ। আপনারা বিউবিটির ল্যাবে হয়তো সিসকোর একটা সুইচ দেখবেন যে এরকম পোর্ট আছে অনেকগুলো, এখানে কেবল কানেক্টিভিটি থাকে। এগুলো মূলত ইউটিপি কেবল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফাইবার কেবল, এটা জাস্ট দেখানোর জন্য রাখা। সুইচ অনেক প্রকারের হয়। মডুলার সুইচ কি, আপনারা দেখবেন আপনার ডেস্কটপ কম্পিউটারে র্যামের অনেকগুলো স্লট থাকে, আপনি একটা দিয়ে হয়তো চালাচ্ছেন, চাইলে আরেকটা র্যাম কালেক্ট করে সেখানে লাগাইতে পারবেন, তাই না? এইটাকে বলা হচ্ছে মডুলার। একটা বড় সুইচ, এগুলো সাধারণত ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। একটা বড় সুইচের পোর্ট শেষ হয়ে গেছে, ইউজার অনেক বেশি কানেক্ট হয়ে গেছে, চাইলে আপনি আরেকটা পোর্শন কিনে এনে ওই সুইচের সাথে জোড়া দিয়ে ফেলতে পারবেন, একটা সুইচের ভিতরে ওই পোর্টগুলো কানেক্টেড বসাইতে পারবেন। আপনার রাউটারের পিছনে ধরেন 4টা পোর্ট আছে, আপনি 4টা পোর্ট 4টা ল্যাপটপে কানেক্ট করে ফেলছেন, আপনি কি চাইলে এটার পোর্ট আরেকটা এখানে এসে জোড়া দিতে পারবেন? কখনো পসিবল? সেটা পসিবল না, কারণ আপনার ডিভাইসটা মডুলার না, ফিক্সড পোর্টের ডিভাইস। আপনি যদি মডুলার সুইচ নেন, আপনি এই কাজটা করতে পারবেন। ফিক্সড কনফিগারেশন যেটা বললাম, যেটা পোর্ট ফিক্স, সেটা পোর্ট বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না। আনম্যানেজ সুইচ, কিছু সুইচ আছে আপনি ম্যানুয়ালি কনফিগার করতে পারবেন, কোন পোর্ট কীভাবে কাজ করবে সেটা আপনি কনফিগার করতে পারবেন। আর কিছু সুইচ আছে যেভাবে আছে জাস্ট কিনে কানেক্ট করবেন, সে অটো চলতে থাকবে, আপনার কোনো ম্যানেজমেন্ট করতে পারবেন না, কোনো কিছু কাস্টম কনফিগার সেখানে পুশ করতে পারবেন না, সেটাকে বলা হয় আনম্যানেজ সুইচ। যেটা আপনি ম্যানেজ করতে পারবেন সেটাকে বলা হচ্ছে ম্যানেজ সুইচ। সাধারণত অরিজিনালি সুইচ লেয়ার 2 হয়, অর্থাৎ সে ওএসআই লেয়ার 2তে কাজ করে। ওএসআই লেয়ার যদি আমরা না পড়ে থাকি, আমরা পরের ক্লাসে ওএসআই লেয়ার পড়বো, সেখানে আমরা বুঝবো, মনে রাখবেন সুইচ লেয়ার 2তে কাজ করে, এই জন্য লেয়ার 2 সুইচ বলা হয়। সুইচের আরেকটা টাইপ আছে লেয়ার 3। লেয়ার 3তে অ্যাকচুয়ালি রাউটার কাজ করে, কিন্তু সময়ের পরিক্রমায় আমরা সুইচকেও এত বেশি আপগ্রেড করে ফেলছি, সে এখন রাউটার হিসেবেও কাজ করতে পারে, যার কারণে সুইচকে যেই সুইচটা রাউটার হিসেবে কাজ করতে পারে আমরা তাকে লেয়ার
থ্রি সুইচ বলি। এই যে সেটাই বলতেছিলাম যে লেয়ার 2 সুইচ সাধারণত ডিরেক্ট ডিভাইসের সাথে কানেক্ট থাকে, লেয়ার 2 সুইচগুলো, আর লেয়ার 3 সুইচগুলো ম্যানেজ করার জন্য গেটওয়ে বসানোর জন্য রাউটারের পরে সাধারণত কানেক্ট করা হয় লেয়ার 3 সুইচ। আমরা বাসাবাড়িতে যে রাউটারগুলো ব্যবহার করি এটা দেখতে অনেকটা এরকম, এটা আপনারা সবাই দেখছেন, কিন্তু ইন্ডাস্ট্রি গ্রেডে সাধারণত এই ধরনের রাউটার ইউজ করে। দেখেন এই রাউটারটা ছোট, 1200-1500 বা ধরেন সর্বোচ্চ 5000। এই রাউটারটা, এটা কনসোল পোর্ট, একটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট, একটা কনসোল পোর্ট। এখানে অ্যাকচুয়াল ইউজেবল পোর্ট হচ্ছে 3টা। এটা হচ্ছে কনসোল পোর্ট, যেটা দিয়ে সুইচটা এই রাউটারটাকে কনফিগার করা হয়। সো এটাকে আপনি ডেটা পোর্ট হিসেবে, মানে কোনো ল্যাপটপ কানেক্ট করলে সে চলবে, ইন্টারনেট পাবে, এরকম না। অ্যাকচুয়ালি এর মধ্যে 3টা পোর্ট। এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, আপনি পোর্টের দরকার হলে এখানে এরকম পোর্ট কিনে এনে লাগাই দিতে পারবেন। আমরা যে মডুলার কথা বলতেছিলাম, এই কভারটা খুলে এখানে পোর্ট কিনতে পাওয়া যায়, কিনে এনে লাগাই দিতে পারবেন। অর্থাৎ এটা একটা মডুলার রাউটার, এবং এই রাউটারটা দেখতে আসলে বিশাল বড়। এখানে তো ছবিটা ছোট করে দেখাচ্ছে, এটা কিসের সমান, একটা ছোটোখাটো না, বেশ বড়সড় একটা ব্রিফ কেসের সমান, একটা লাগেজের সমান। এই রাউটারটা খুবই পাওয়ারফুল একটা ডিভাইস, বেশ দামি। এরকম রাউটারের অনেক ক্লাসিফিকেশন আছে, যেমন সোহো রাউটার, স্মল অফিস, হোম অফিস। সোহো মানে হচ্ছে স্মল অফিস, হোম অফিস, যেটা আমরা সাধারণত বাসা বাড়িতে ইউজ করি। ছোটোখাটো রাউটার, ওয়্যারলেস রাউটার, আমরা ওয়্যারলেস রাউটারও বাসায় ইউজ করি, যেমন যেটা ওয়্যারলেসলি কানেক্টেড হয়। আমাদের বাসায় যে রাউটার, সেটা ওয়্যারলেস অ্যান্টেনাও তো থাকে, সেই সাথে কেবল দিয়েও কানেক্ট করতে পারি। ওয়্যার্ড রাউটার, যেটা শুধুমাত্র ওয়্যার্ড দিয়ে কানেক্ট করতে হয়, যেমন একটু আগে আমরা যে ছবি দেখতেছিলাম, এটা ওয়্যার্ড রাউটার। এটা অ্যান্টেনাও আছে, পিছনে পোর্টও আছে, সো এটাকে আপনি সোহো রাউটার বলতে পারেন। ভার্চুয়াল রাউটার, অনেক রাউটার আপনি আপনার ল্যাপটপের ভিতরে কনফিগার করবেন, সেটা বাস্তবে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, সফটওয়্যার রাউটার হিসেবে কাজ করবে। মডুলার রাউটার কি, এরকম ইন্ডাস্ট্রি গেটে আরও বড় বড় থাকে, যেটাকে আপনি চাইলে পোর্ট সংখ্যা বাড়াইতে পারবেন। সেগুলো কোটি কোটি টাকা দামের হয়, সাধারণত বড় বড় নেটওয়ার্কে ইউজ হয়। রাউটারের অ্যাকচুয়ালি কাজ কি, এই ডায়াগ্রামটাতে, এই ল্যাবে রাউটার হচ্ছে এটা, রাউটার হচ্ছে এটা, রাউটার হচ্ছে এটা, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ। সুইচ করে কি, দেখেন তাদের এই ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেসগুলোর এই পোর্শনটা সেম। আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না, এতটুকু পোর্শন দেখেন সেম, অর্থাৎ এতটুকু পোর্শন সেম মানে তারা একই নেটওয়ার্কে, এই যে এই নেটওয়ার্ক বলতেছে, একই নেটওয়ার্কে কীভাবে বুঝছি, এই যে /24 দেখে বুঝতে পারতেছি। তো একই নেটওয়ার্কের ডিভাইস কানেক্ট করার জন্য সুইচ ইউজ করা হয়, কিন্তু ভিন্ন নেটওয়ার্কের ডিভাইস কানেক্ট করার জন্য রাউটার ইউজ করা হয়। দেখেন এই রাউটারটা একটা নেটওয়ার্কে আছে, এই একটা নেটওয়ার্ক, এই পাশে তার আরেকটা নেটওয়ার্ক, এই রাউটারটা আবার আরেকটা নেটওয়ার্কে কানেক্টেড আছে, 10.0.0.0, আর এটা 10.1.0.0। সো ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইস কানেক্ট করতে আমরা সাধারণত রাউটার ইউজ করি। সহজ ভাষায় সুইচ সেম নেটওয়ার্কে কানেক্ট করতে ইউজ করা হয়, রাউটার ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট করতে ইউজ করা হয়। তবে ক্ষেত্র বিশেষ, রিয়েল লাইফে সুইচ ডিফারেন্ট নেটওয়ার্কেও আমরা ইউজ করি, কিন্তু আপনি বোঝার জন্য, বেসিক বোঝার জন্য, আপনার সিকিউরিটিতে যতটুকু লাগবে ততটুকু বোঝার জন্য এতটুকু জানলেই চলবে যে আমরা রাউটার সাধারণত ডিফারেন্ট নেটওয়ার্ক কানেক্ট করতে ইউজ করি। ফায়ারওয়াল একটা সিকিউরিটি ডিভাইস, যেটা ধরেন আপনার ল্যাপটপ বা আপনার এনভায়রনমেন্ট, আপনার ডেস্কটপ, কম্পিউটার, মোবাইল, যা কিছুই হোক, এটা আপনি চাচ্ছেন কেউ অসৎ উদ্দেশ্যে আপনার ডিভাইসে অ্যাক্সেস করতে চায়, সেটা আপনি আটকাতে চাচ্ছেন, কিন্তু কেউ লিগ্যাল উদ্দেশ্যে আপনার ডিভাইসে অ্যাক্সেস করতে চায়, সেটা আপনি অ্যালাউ করতে চাচ্ছেন। এইরকম কাজ করতে গেলে আপনাকে ফায়ারওয়াল ইউজ করতে হবে। ফায়ারওয়াল ইটসেলফ ওয়ার্ডটা কোত্থেকে আসছে, ধরেন একটা ছোট্ট একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের একটা বিশেষ একটা রুম, এই রুমের পাশে এমন একটা দেয়াল দেওয়া হইতো, যদি এই পোর্শনে আগুন লাগে, এই দেয়ালের কারণে অপর পাশে আগুনটা ছড়াইতে পারবে না। সেখান থেকে আসলে এই ওয়ার্ডটা আসছে। কোনো কারণে যদি নেটওয়ার্ক নষ্টও হয়ে যায়, মানে কি বলে, অ্যাটাকও হয়, এই পোর্শনে অ্যাটাকও হয়, ফায়ারওয়াল ম্যান যদি থাকে, সে আরেকটা পোর্শনকে প্রোটেকশন দিতে পারবে। আপনি পলিসি দিয়ে, অ্যালাউ ডিনাই পলিসি দিয়ে, কে কি অ্যাক্সেস করতে পারবে, কে কি করতে পারবে না, সেটা কন্ট্রোল করতে পারবে। ফায়ারওয়ালের সাথে অনেকগুলো পার্ট থাকে, যেমন হোস্ট বেসড ফায়ারওয়াল, যেটা শুধুমাত্র একটা হোস্টের মধ্যে কনফিগার করতে থাকে, একটা ডিভাইসের মধ্যে, যেমন উইন্ডোজ ডিফেন্ডার।
আপনার ওই উইন্ডোজের মধ্যেই কনফিগার করা আছে, অথবা একটা ছোট্ট অ্যান্টিভাইরাস হতে পারে যেটা আপনি আপনার মোবাইলে বাই ডিফল্ট কনফিগার করা থাকে। আমরা সাধারণত যেটা অ্যাক্সেস করতে পারি না, কিন্তু আপনি আননোন সফটওয়্যার ইনস্টল করতে গেলে আপনাকে দেখাবে মোবাইলে যে এটা আসলে ইনস্টল করা উচিত হবে না, ম্যালেসিয়াস হইতে পারে, বা কোনো একটা পিডিএফ মোবাইলে ওপেন করতে গেলে ম্যালেসিয়াস বলে আপনাকে একটা নোটিফিকেশন দেয়। এইগুলো সাধারণত হোস্ট বেস ফায়ারওয়াল। নেটওয়ার্ক বেস ফায়ারওয়াল যেগুলো নেটওয়ার্কের উপর কাজ করে, আমরা রিয়েল লাইফে যে নেটওয়ার্ক ফায়ারওয়াল ইউজ করি সাধারণত এটা নেটওয়ার্ক বেস ফায়ারওয়াল হয়। স্টেটফুল ফায়ারওয়াল, স্টেট নেটওয়ার্কের স্টেটের উপর ডিপেন্ড করে। আপনি বাইরে থেকে একটা রিকোয়েস্ট দিচ্ছেন, ধরেন এটা নেটওয়ার্কের ইনসাইড, এটা আউটসাইড, বাইরে থেকে একটা রিকোয়েস্ট দিলেই শুধুমাত্র সে ট্রাফিক অ্যালাউ করবে, বাইরে ট্রাফিক যাইতে দেবে। কেউ তারে ধরেন আপনার ঘরের থেকে কেউ, আপনি ঘরের ভিতরে আছেন, আপনাকে বাইরে থেকে কেউ ডাকছে, তাহলে আপনি বাইরেতে পারমিশন পাবেন, নতুবা পারবেন না। এটা স্টেট মেনটেন করে। স্টেটলেস ফায়ারওয়াল হচ্ছে স্টেট মেনটেন করা লাগে না, আপনার মন চাইলে আপনি বেরোতে পারবেন, এভাবে হচ্ছে পলিসি মেনটেন করা যায়। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল শুধুমাত্র ডেডিকেটেডলি ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি দেয়, সেটাকে আমরা বলি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ফায়ারওয়াল, আমরা ফায়ারওয়ালগুলোকে আপডেট করতে করতে এমন একটা সিচুয়েশনে, এমন একটা অবস্থায় নিয়ে এসেছি, এই ফায়ারওয়াল এখন সুইচের কাজ করে, এই ফায়ারওয়াল এখন রাউটারের কাজ করে, এই ফায়ারওয়াল এখন অ্যান্টিভাইরাসের কাজ করে, এই ফায়ারওয়াল এখন আইডিএসের কাজ করে, মানে যত রকমের সিকিউরিটি দেয় সে মোটামুটি লেভেলের সব সিকিউরিটি মোটামুটি লেভেলে দিতে পারে, ইনশিওর করতে পারে। এটাকে বলা হয় ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ফায়ারওয়াল, যেটা সাধারণত খুব বেশি ইউজ হয় ছোটোখাটো এনভায়রনমেন্ট। আমাদের আজকের স্লাইড এখান পর্যন্তই শেষ। আজকে খুব বেশি ছিল না, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। ইন্টারনেট দেখাতে চাইছিলেন আপনার অফিসের? আচ্ছা, ইন্টারনেট দেখাতে চাচ্ছিলাম। তার আগে আচ্ছা ধরেন আমি প্রেজেন্টেশনটা বন্ধ করতেছি। আমার স্ক্রিনটা সম্ভবত দেখতে পাচ্ছেন। দেখেন আমার অফিসে একটা ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ, ব্ল্যাক হয়ে আছে, হ্যাঁ, একটা টার্মিনাল দেখা যাচ্ছে। বুঝতে পারছি। আমার অফিসে একটা ওয়েবসাইট আছে, একটা সার্ভিস রানিং আছে, আমি সেটাকে একটু পিং করার চেষ্টা করব। পিং করা মানে ওয়েবসাইটে কমান্ড প্রম্পটে পিং, আমি যদি পিং ওয়ার্ডটা লিখে আইপি অ্যাড্রেসটা লিখে এন্টার দিই, সে আমাকে কিছু মেসেজ পাঠাবে। এখানে সে অ্যাকচুয়ালি রিচ করতে পারতেছে না, যে রিকোয়েস্ট টাইমড আউট, রিচ করতে পারতেছে না। তার মানে আমি কিন্তু এখন ইন্টারনেটে কানেক্টেড, কিন্তু আমার অফিসের নেটওয়ার্কে এই সার্ভিসটা আছে, এটা প্রাইভেট আইপিতে। প্রাইভেট আইপি কি পাবলিক আইপি কি আমরা সেটা বোঝার চেষ্টা করব পরে, এখন না, অন্য একটা ক্লাসে বোঝার চেষ্টা করব। এই -t দিয়ে আবার রান করলাম কমান্ডটা। -t মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বন্ধ হবে না। আমি আমার অফিসের ভিপিএন যদি কানেক্ট করি, দেখেন ভিপিএন কানেক্ট হলে এখানে একটা শিল্ডের লোগো আসবে, দেখছেন ছোট্ট করে একটা শিল্ড দেখা যাচ্ছে। কানেক্ট হওয়ার সাথে সাথে আমি এখানে আরেক ধরনের রেসপন্স পাচ্ছি, অর্থাৎ সে কানেক্ট হয়ে গেছে এবং আমার নেটওয়ার্কে কানেক্ট হয়েছে, অফিসের নেটওয়ার্কে, এবং আমি সেটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি ডিসকানেক্ট করার পর আবার বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আমি যদি ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে চাই ওই সার্ভিসটাকে, 10.10.60 এই আইপি অ্যাড্রেসে হিট করলে ওই সাইটটাকে অ্যাক্সেস পাওয়া যায়, আমি পাচ্ছি না। আমি যদি আবার ভিপিএনটাকে কানেক্ট করি, দেখেন কানেক্ট হয়ে গেলে সেই পাশে শিল্ডটা চলে আসবে, এই যে শিল্ডটা চলে আসছে, আর কানেক্ট হওয়ার সাথে সাথে আমার ওই ওয়েবসাইটটাও কিন্তু চলে আসছে। দেখেন
দেখেন আমি এখানে লগ ইন করতে পারবো, সেই পোর্শনটা চলে আসছে। এইটা হচ্ছে ইন্ট্রা নেটওয়ার্ক, অর্থাৎ আমি ভিপিএন এর থ্রুতে আমি আমার ওই নেটওয়ার্কে ঢুকতে পারলাম, কিন্তু ইন্টারনেট ডিরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস করে আমি আমার সেই নেটওয়ার্কে ঢুকতে পারবো না। এই যে লগ ইন করার অপশন চলে আসছে, বোঝা গেছে? এবং এই পেজটা আসতে একটু সময় লাগলো না? আমরা বলছিলাম ভিপিএন কানেক্ট করলে আপনার নেটওয়ার্ক একটু তুলনামূলক স্লো হয়ে যাবে। আপনারা বাসায় যে ভিপিএন কানেক্ট করেন সাধারণত মোবাইল অ্যাপ, ধরেন মোবাইল অ্যাপ থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করেন, আমি কিন্তু সফটওয়্যার দিয়ে কানেক্ট করি না, এটা আমার ডিরেক্ট কনফিগার করা আছে। আমি যদি ভিপিএন কনফিগারেশন যাই, আমার সরি ভিপিএনের সেটিংসে যাই, এই ভিপিএনটা অ্যাকচুয়ালি আমার ডিভাইসে আমি কনফিগার করে নিছি, এটাকে আপনি টাকা দিয়ে কিনতে পাবেন না। এই যে আমি এখন কানেক্টেড আছি, আমাকে বলতেছে প্রয়োজনে আমি ডিসকানেক্ট করতে পারবো, যে আমার ডিভাইস থেকে ট্রাফিক যাচ্ছে তার একটা ক্যালকুলেশন সে দেখাচ্ছে। এটা হচ্ছে সেই ইন্ট্রা নেটওয়ার্ক, যে ভিপিএনের থ্রুতে আমি সেই আমার ইন্ট্রা নেটওয়ার্কে কানেক্ট হলাম, বোঝা গেছে? সো বিশাল বড় একটা নেটওয়ার্ক, আমি বাইরে থেকে অফিস থেকে অনেক দূরে আছি, সেখানেও কানেক্ট করতে পারতেছি, কিন্তু এটা আসলে ইন্টারনেট না, সেটা আসলে ইন্ট্রা নেটওয়ার্কে আমি কানেক্ট হয়েছি। সো এটাই দেখানোর ছিল আপনাদের বোঝানোর জন্য, আশা করি মোটামুটি ক্লিয়ার। কারো যদি কোনো বিষয়ে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করতে পারি। হ্যাঁ, স্লাইড তো দিয়ে দেবো, তবে স্লাইডটা মনে হয় সবগুলো একসাথে করে স্লাইড ভিডিও আমরা দিয়ে দেবো আর কি, দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দেবো, ওই গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই ধরে নিচ্ছি, তাহলে আজকে এতটুকুই থাকুক, পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।